শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, পুরা দেশ জুড়ে যে বিষয়ে উদ্বিগ্ন ছিল যে মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব উনি নিখোঁজ, উনি গুম হয়েছেন, তো পুরা দেশের মিডিয়া সচেতন, বাংলাদেশের সমস্ত নাগরিক এ ব্যাপারে উদ্বিগ্ন ছিল। আলহামদুলিল্লাহ পরের দিন ওনাকে পাওয়া গেছে, তো এতটুকু পর্যন্ত ঠিক ছিল। মোট কথা হলো ওনাকে পাওয়া গেছে, কিন্তু পরের দিন আবার যে বিদেশি একজন সাংবাদিক জুলকারনাইন সাহেব ওনাকে সম্মান নিয়ে কথা বলতেছি, উনি দেখালেন যে না, মহিবুল্লাহ মিয়াজি সাহেব উনি গুম হন নাই, উনি নিজে নিজে চলে গেছেন, এবং উনি বিভিন্ন ফুটেজ এগুলি নিয়ে হাজির করলেন। তো আমার মনে হয় যে এখানে প্রশাসন, আমি এখানে যারা আছে গাজীপুরের প্রশাসন সবাইকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ওরা খুব যোগ্য ভালো মানুষ, কিন্তু ওনারা তাড়াহুড়া করতে গিয়ে কিছু ভুলের শিকার হয়েছেন বা ভুল করে ফেলেছেন। মহিবুল্লাহ মিয়াজি সাহেব উনি যে প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওনাকে গুম করা হয়েছিল অ্যাম্বুলেন্স দিয়ে, এই কথাটাই সঠিক, কিন্তু এরপরে যে ফুটেজগুলি দেখানো হয়েছে যে বিভিন্ন বাস স্ট্যান্ডের ভিতরে বা টিকিট কাউন্টারে যে ফুটেজে যে মানুষগুলির চেহারা দেখা যাচ্ছে, এই চেহারাগুলি কিন্তু উনি নয়। তারপরে পরের দিন ওনাকে যখন থানায় নিয়ে যায়, ওনার দুইটা ছেলে ছিল, এখানে ওনার জামাতা আছে, এটা ওনার ছোট ছেলে, এটা বড় ছেলে। তো ওনার ছোট ছেলেকে নিয়ে লকআপে নিয়ে রাখে 3-4 ঘন্টা লকআপে ছিল, 4 ঘন্টা। তখন বড় ছেলে এগুলি দেখে খুব উদ্বিগ্ন হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়। তখন তারা পুলিশ যেভাবে বলছে সেইভাবেই তারা ভয়ে ভয়ে স্টেটমেন্ট দেয়, কারণ ওদের সামনে ওই যে ফুটেজগুলি যখন দেখানো হয়েছে তখন ওরা বুঝতে পারে মিথ্যা, কিন্তু কেউ ছিল না, এই জন্য তারা ভয়ে তারা যেভাবে বলছে সেইভাবে স্টেটমেন্ট দেয়। তো আলহামদুলিল্লাহ, তো ভুল মানুষ মাত্র হয়, ভুল থেকে মানুষের উচিত হলো শিক্ষা নেওয়া। আমরা চাইব যে এই ঘটনার পিছনে কারা জড়িত, প্রশাসন যেন এটা খুঁজে বের করে, কারণ আমরা দেখেছি যে হাসিনার সময় কিভাবে গুম খুন করা হয়েছে, কত মানুষের মানে তাজা প্রাণ ঝরে গেছে। তা আমরা এই দেশে আর গুম খুন ফেরত চাই না। এই জন্য এই মহিবুল্লাহ মিয়াজি সাহেব ওনাকে কেন গুম করা হলো, এর পিছনে কারা আছে। তো ওনাকে এর আগে ইসকন হুমকি দিয়েছে, এখন ইসকন কি এই কাজটা করেছে, না যারা পলাতক আওয়ামী লীগ তারা এর পিছনে কোন ইন্ধন যোগাচ্ছে, অথবা বিদেশ কোন গোয়েন্দা সংস্থা এর পিছনে জড়িত, এটা আমাদের জানার অধিকার আছে এবং এটা জানা খুবই প্রয়োজন। এর সাথে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত, এর সাথে দেশের ভিতরে যে একটা মানে হিন্দু মুসলমান একসাথে এই দেশের ভিতরে থাকতেছে, কোনোদিন মারামারি নাই, কাটাকাটি নাই, এর পিছনে অন্য কোন চক্রান্ত আছে কিনা, এই গুমটা যদি আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে পারি তাহলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এখানে ওনার বড় ছেলে, এটা ছোট ছেলে, এটা ওনার জামাতা। তো আমি ওনাদের মুখ থেকে আমরা সেটা জানতে চাইবো যে আসলে ওই দিন কি হয়েছিল, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি মহিবুল্লাহ মিয়াজির বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ। আব্বু মামলা করার 48 ঘন্টা পর 72 ঘন্টা চলমান থাকা অবস্থায়, 72 ঘন্টার ভিতরে যাওয়া অবস্থায় আব্বু হঠাৎ আমার কাছে ফোন আসে যে তোমার আব্বু, তুমি সহ তোমার আব্বু ডিসি স্যার আসছে, স্যারের সাথে কথা বলতে। তো ওনাদের কথা অনুসারে 3টা গাড়ি আসছে, 3টা গাড়িতে আব্বু গেছে। সামনে একটা গাড়ি ছিল, পিছে একটা গাড়ি ছিল, আব্বু ছিল মাঝখানে। তো আমরা গেলাম, যাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখলাম যে এলাকাবাসী, তারপর আমাদের মসজিদ কমিটির একজন সহ আরো অনেকে উপস্থিত। আমি বিষয়টা আমার কাছে অন্যরকম মনে হয়েছিল, তারপরও ভাবলাম যে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, নতুন আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এই জন্য আমরা গেছি। তো ওইখানে বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে না আব্বু নিজে থেকেই গুম হয়েছে, গুম হওয়ার মতো নাটক নাকি করছে, এইসব বিষয় সম্পর্কে ওইখানে দেখানো হয়েছে। দেখানোর পর আব্বুর কাছ থেকে বিষয়টা জানার জন্য বলতেছে যে আপনি বলেন
বললে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে ঘটনাটা কি হয়েছে। তো বিষয়টা সম্পর্কে ওনারা জিজ্ঞাসাবাদ করার জন্য করছে কি, আমাদের এলাকাবাসী যারা ছিল তাদের সবাইকে বের করে দিছে। বের করে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই আমার ছোট ভাই ওর ফোন, আমার ছোট ভাই মোহাম্মদুল্লাহ ওর ফোনটা সিজ করে নিছে, নিয়ে মানে দেখতেছে এবং ওনারা বলতেছে যে ওর তো জঙ্গি বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত এরকম কিছু। তো ওর একটু বিষয়টা খতিয়ে দেখা দরকার। ওর ফোনটা নিয়ে গেছে, নিয়ে যায় ওরে করলো কি মোবাইলটা নিয়ে আস্তে ওরে দোতলায় নিয়ে লকআপে উঠায় রাখলো, লকআপে তো ঢুকায় রাখলো। আমি তখন ওসি স্যারের রুমে আছি, আমার সামনে আব্বু আছে, এই দুজনই আছি, আর বাকি যারা আছে তারা সবাই পুলিশ অফিসার ছিল। তো এক পর্যায়ে বিভিন্ন ধরনের একটু ভয়ের মতন দেখানো হয়েছে। দেখেন আমাদের ছোট ছেলে কিন্তু অলরেডি লকআপে ঢুকাই রাখছে, আপনি যদি স্বীকার না করেন, বিষয়গুলো যদি স্বীকার না করেন তাইলে কিন্তু অন্যরকম পরিস্থিতি যাবে। তখন আমি বলছি যে আপু আপনি যতটুকু জানেন বা ই করেন আর আপনি স্বীকার করেন, নাইলে কিন্তু আরো বেশি পরিস্থিতি যাবে। তা এই ঘটনা কিন্তু ওনারাই পালাক্রমে চলমান রেখার ভিতরে আমাকে হঠাৎ বের করে দিতে বললো, তুমিও বের হয়ে যাও। তা আমি বের হয়ে করলাম কি, আমি দোতলায় যাই তিতুমিরের সাথে দেখা করলাম, আমার মোহাম্মদুল্লাহ তিতুমির আমার ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। তো বললাম যে ভাই তুই যদি কোনো জঙ্গি সংগঠন বা কোনো কিছুর সাথে জড়িত থাকস তাহলে তুই বলে দে না। ওরে আবার এভাবে বলার কারণ হলো গত 1 বছর যাবৎ আমি এই বাসায় থাকি না, তিতুমির আর আপু এরা যেই বাসায় থাকে এই বাসায় থাকি না, আমি আলাদা বাসায় থাকি। তা আমি ভাবলাম যে হয়তো এর ভিতরে অন্য কিছু হইতেও পারে। তাই আবার এইবার এই সেন্সই বলছি যে তুই যদি জঙ্গি কোনো সংগঠনের সাথে জড়িত থাকস তুই বইলা দে, সত্য যেটা এটা বইলা দে। আমি তো জানি যে ও কি টাইপের মানুষ, তারপরে ওনাদের সামনে আমি বলছি। তো এরপর আমি নিচে আসছি, নিচে এসে দেখি যে অফিসারের রুমে খাওয়া দাওয়া মতন মানে একটা নাস্তার মতন হচ্ছে, যে আপেল, তারপরে ড্রাগন ফল সহ পেয়ারা, এগুলো খাওয়া দাওয়া হচ্ছে, বিস্কুট খাওয়া দাওয়া হচ্ছে। তো অফিসারের রুমের ঠিক বিপরীত পাশে আমি বসাচ্ছিলাম। তো পুলিশ অফিসার যারা ছিল তারা সবাই আমারও বলতেছে যে ভাই আপনিও খান। আমি তখন ভাবলাম বললাম যে ভাই আমার তো ছোট ভাই তো লকআপে আছে, আমার তো পানি তো ঢুকতে আসে না, আমার গলা নিচে তো পানি নামতে আসে না, তো ইয়া করবো কেমনে, কিছু খামো কেমনে, আমার যখন খাওয়ার প্রয়োজন হবে আমি তখন বলবো না। তো এর কিছুক্ষণের ভিতরে আমি বললাম যে আমি তো ভাবলাম যে আমি তো এসে নামাজ পড়ি নাই, তো নামাজ পড়ার জন্য একটু বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য সামনে আগাইছি, এর ভিতরে সামনে যে থানায় ঢোকার সময় যে সেন্ট্রি থাকে, সেন্ট্রি বলতেছে ভাই আপনি এদিকে আইসেন না, আপনি ভিতরের দিকে যান, ভিতরে থাকেন, এদিকেই থাকেন, নির্বাহী বলতেছে আপনি ভিতরের দিকেই থাকেন, বাহিরে যাওয়া যাবে না বা এরকম কিছু এরকম বলে না, কিন্তু আমার ধরে নিয়ে ভিতরে আবার ঢোকাই দিচ্ছে। কিন্তু থানা কমপ্লেক্সের থানার বিল্ডিং এর ভিতরেই। তো এর কিছুক্ষণের ভিতরেই দেখি যে আব্বু ওরে বসা থেকে দাঁড়ায়া, ওসি স্যারের রুমটা তো ফ্রস্টেড গ্লাস দিয়ে আটকানো, তো দরজাটা ফ্রস্টেড গ্লাস দিয়ে করা। তো আমি ভাবছি যে দেখতেছি যে আব্বুর এখানে এসে এই পাশে ওসি স্যারের রুমে ঢোকার পরে যে হাতের ডান পাশে যে ওয়ালটা, এই ওয়ালের এখানে দাঁড়া করে, তারপরে হয়তো দাঁড়া করাইছে এরকম দেখছি। ভিতরে কি চলতেছে ভাই এটা কিন্তু আমরা কেউই জানি না। এতক্ষণ ছিল কারা, এলাকাবাসী। এরপরে ছিলাম তিতুমির, আমি আমার ছোট ভাই, আমি আর আব্বু, এরপরে আমি আর আব্বু, এখন শুধু আব্বু, এছাড়া আর কেউ ছিল না। তো যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলামই করলাম তখন পর্যন্ত কিন্তু আব্বুর আগের পূর্বের বক্তব্যই কিন্তু অটল ছিল। কিন্তু যখন আমরা বের হইলাম তারপর থেকে আব্বু অন্যরকম বক্তব্য দেওয়া হয়েছে, আপনারা এটাই মিডিয়াতে দেখতেছেন। আর এটা দেখলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আসলে ওনার কেউর চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় এখানে কোনো চাপ বা কোনো কিছু প্রয়োগ হয়েছে কিনা। এটা আমার সে যারা দেখছেন তারাই ভালো বলতে পারবেন। তো এরপরে আমাদেরকে বাহির থেকে আমাদের জন্য খিচুড়ি আর গরুগ্রস্ত খিচুড়ি আনা হলো। আমাদেরকে আমারে আব্বুরে আর তিতুমিরে একটা রুমের ভিতরে দোতলায় কোন এক অফিসারের রুমে রাখা হলো।
এবং অফিসারের রুমে রাখার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া রাত্রে তখন সম্ভবত 3টা সাড়ে 3টা এরকম বাজে। তো 3টা 4টার মতো, 3টা সাড়ে 3টা বা 4টার মতো এরকম বাজে। তো খাওয়া দাওয়ার পরে বাতি বন্ধ করতে, ঘুমানোর সময় বাতি বন্ধ করবো, বাতি বন্ধ করতে দেয় না, বাতি বন্ধ করা যাবে না। তো এর ভিতরে দেখে আমাদের রুমের ভিতরে একজন পুলিশ অফিসার রুমের ভিতরে চেয়ারের উপরে বসে বসে উনি আমাদের পাহারা দিচ্ছে, আবার বাহিরে আরেকজন পাহারা দিচ্ছে। মানে অবস্থাটা এমন হয়েছে যে রানিং অবস্থা, মানে এই অবস্থায় যেন আমরা 3জন যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো বা কথা বলবো, ওইটারও সুযোগ ওইরকম, মানে পরিবেশটা ওইরকম ছিল না। তো সকাল হয়েছে, সকাল হওয়ার পর আব্বুর জন্য নাস্তা আনা হয়েছে। নাস্তা নেওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে আব্বুরে নাস্তা দেওয়া হয়েছিল। বলতেছে যে অনুমতি নিয়ে তারপর নাস্তা দিতে হবে, এরকম বলতেছিল। যাই হোক, হয়তো ওনাদের থানায় অনুমতি নিয়ে নাস্তা দিয়ে দেওয়া লাগে, এরকম কিছু। তারপরে কিছুক্ষণের ভিতরেই আমাদের তদন্তকারী কর্মকর্তা স্যার উনি আসলেন। আসার পরে বললেন যে কোর্টে যেতে হবে। পরে এটা সিএনজি নিয়ে আসলাম, কোর্টে গেলাম। কোর্টে আব্বুর বক্তব্য নিল। কোর্ট থেকে থানায় আসলাম, থানা থেকে আমার বাসায় এসে বাসায় আমাদের জিম্মায় রেখে চলে গেছে। তো কোর্টে যাওয়ার পরে আমি আমার যেই অফিসার ছিলেন, আমার মামলার যে আইন ছিলেন, ওই স্যারের আমি জিজ্ঞেস করলাম, স্যার এটা বিষয়টা কিরকম হইতে পারে? আমি তো জানি না কি হতে পারে, কিন্তু আপনাদের যেটা অভিজ্ঞতা আছে বা বলেন কি হতে পারে। এখান থেকে হয়তো আদালত হয়তো রিমান্ডও নিতে পারে, অথবা আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো পদক্ষেপে নিতে পারে, অথবা বাসায় পাঠাই দিতে পারে। তবে আমার মনে হয় তোমার আবার হয়তো বাসায় পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, এরকম বলছে। তো আমি ওইরকম সম্ভাবনার উপরই মোটামুটি একটা রেখা পরে আমি ওখান থেকে পরে তো থানায় আসা পরে বাসায় দিয়ে গেলাম। তো আপনারা তো জানেন বা দেখছেন, চিঠির ভিতরে ভাষ্য অনুসারে লেখা ছিল কামরূপ কামাখ্যা থেকে করা হইতেছে। তো এক সময় এমন পর্যায়ে যাবে যখন পাগল হয়ে রাস্তায় দৌড়ানো হবে। তো এইটাই গতকালকে ঘটছে। তারপরে যে কোনো ভাবে আবার নিয়ে আসছে। বক্তব্য দিলেন আগের বাবা, আপনার বাবার প্রথম বক্তব্যের সাথে এটা সাংঘর্ষিক ছিল, এইটা কেন দিলেন? এইটা দিছি হলো আগের বক্তব্য আর পরের বক্তব্য কিন্তু এক না। আগে বলছিল যে আমার অ্যাম্বুলেন্স করে নিয়ে যায়, আমার এই কাজ করছে, মানে ওনার সাথে যে ঘটনাগুলো করছে এটা বলছে। কিন্তু যখন আমরা আলাদা হয়ে গেলাম, মানে আমাদেরকে একটু টেকনিক্যাল ভাবে আলাদা হয়ে গেছে, করার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে কিছু একটা তো হয়েছে, না হইলে একটা মানুষ মাত্র এই কথা বলছে, আবার এরকম কথা বলতেছে। বাবা কি 70 বছর যেখানে কোনদিন মানে এই ধরনের কোনো পাগলামি বা না পাগলামি বা উল্টা পাল্টা কোনো সময় কোনো কিছু করে নাই বা করে নাই। তো ওই আবার বলতেছে যে মাঝে মাঝে ইদানিং নাকি আব্বু অন্যরকম কথা বলে জুমার বয়ানের ভিতরে। আসলে জুমার বয়ানের ভিতরে অন্যরকম কথা বলে এরকম কোন রেকর্ড নাই। হ্যাঁ, হইতে পারে জুমার বয়ানের ভিতরে অন্যরকম বলে, এরকম কোন রেকর্ড না। হইতে পারে জুমার বয়ানটা একটু দেরি হয়, এতটুকু, এছাড়া বেশি কিছু না। ভিডিও ক্লিপের ভিতরে যে ছবি দেখাচ্ছে, এই ভিডিও ক্লিপের ভিতরে তো উনি না। দেখো, প্রথম ভিডিও ক্লিপে হাইটা যাইতেছে, এটা ছিল স্পষ্ট, কিন্তু পরবর্তী গুলা কিন্তু অনেকটা অস্পষ্ট, কিন্তু অবয়বটা অনেকটা ওইরকম। এখন মাস্ক পরা ব্যক্তি, তারপরে আবার আরেকটা ভিডিও দেখলাম যে সেম আব্বুর মতনই উঁচা লম্বা, চেহারার মানে কালারও এক না, হাঁটাও অনেকটা মানে হাঁটা তো একই না। তাহলে এটা কিভাবে ক্যামেরার ফুটেজের উপরে আন্দাজ অনুমান ভিত্তিতেই করছে। আবার দেখেন ওনারা বলতেছে যে আব্বু গাজীপুর থেকে গাবতলী গেছে, গাবতলী বাসের টিকিট কেটে পরে গেছে। আবার ওনারাই বলতেছে ও গাজীপুর থেকে গাবতলী গেছে, গাবতলী বাসের টিকিট কাটছে, ওই মেসেজ আব্বুর মোবাইলে আসছে। আব্বু আবার মনিরুল ইসলাম না কি নামের লোক, ওনারা এই মেসেজ ফরওয়ার্ড করছে। আবার ওনারাই বলতেছে যে গাজীপুর থেকে গাবতলী যাওয়ার পথে আব্বুর মোবাইলটা পকেট থেকে কেউ নিয়ে গেছে। তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল? ওনারা বলতেছে গাজীপুর থেকে গাবতলী যাওয়ার পথে মোবাইল নিয়ে গেছে, আবার বলতেছে গাবতলী থেকে
মেসেজটা আবার আরেকজনের ফরওয়ার্ড করছে, বিষয়টা সাংঘর্ষিক। আবার এখানে দেখলাম যে আব্বুর পাগড়ি ছিল কালো, ওইখানে যায় আবার লাল রঙের। আপনার তো বুঝার কথা যে আপনার আব্বুর হাঁটা, আপনার আব্বুর চেহারা দূর থেকে তো বুঝার কথা যে এটা আপনার, আমরা বুঝতেছি সাধারণ মানুষ যে দুইটা ব্যক্তি এক না, তা আপনারা তো সহজে বুঝার কথা যে এইটা আমার আব্বু না। এটা কি আপনারা এখন বুঝতে পারছেন না? এখন তো বুঝছেন না। এখন দেখেন ওখানে থানায় যাওয়ার পরে মুভমেন্ট, ওনাদের অ্যাটিটিউড মুভমেন্টের কারণেই আমরা এমন একটা সিচুয়েশনের ভিতরে চলে গেছি। আপনি আমার পাশ থেকে আমার ছোট ভাই লকআপে নিয়ে গেছে, তাহলে আমি কি সিচুয়েশনে থাকতে পারবো? এটাই। আচ্ছা, এবার আমি বলি, আমি হচ্ছি মোহাম্মদুল্লাহ, মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে। আব্বুকে এই যে ভাই বললো যে যেভাবে হোক ওনাকে থানা নিয়ে যাওয়া হলো, আব্বু এমন একটা পর্যায়ে ছিল যে কথা বলার মতো পর্যায়ে ছিলেন না। তবু আব্বুকে নেওয়ার পরে ওনারা যে এভিডেন্স গুলো, আমি এখনো জানি না যে আসলে সত্যটা কি, তো যে এভিডেন্স গুলা ওনারা সামনে রাখছেন, যে সিসি ক্যামেরা ফুটেজ দেখাইছে, শ্যামলী বাসের টিকিট, গাবতলী হাটের সিএনজি দিয়ে যাওয়া, অটো দিয়ে যাওয়া, এসব কিছুই করছে, এই সমস্ত কিছু যে ওনারা দেখাইছেন, দেখানোর পরে আব্বুকে আমি এগুলার এই যে এগুলা যে দেখাইছে ওনারা বা এগুলাই করছে, হাঁটার ভিডিও যে এইসব কিছুই করছে, সিএনজি দিয়ে যাওয়া এগুলার ভিডিও নাই, তারপরে অটোর ভিডিও নাই, গাবতলীর হাটে যে গেছে এভাবে কোনো ইয়া নাই। এই যে এটা দেখাইছে, দেখানোর পরে আমি আব্বুকে জিজ্ঞেস করছি যে আপনি কি সত্যি এগুলো করছেন? আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করতেছি, ওনারা জিজ্ঞেস করতেছে, আমিও জিজ্ঞেস করতেছি আপনি এগুলো করছেন কিনা। তো আব্বুকে দেখলাম যে মানে আমি এখানে উত্তেজিত হয়ে যেতেছি যে আব্বু এগুলো কিভাবে সম্ভব করে, একটা মানুষ কিভাবে এটা সম্ভব। আমি তো ওনার আগের কথার উপরে সমস্ত নিজের দায়িত্ব পালন করতেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব, একটা মানুষ এভাবে কিভাবে করে। তো এইটা আসলে মানে দেখার পরে আমি আব্বুকে জিজ্ঞেস করি যে এরকম কিছু করছেন কিনা। তারপরে বলতেছে যে না। পরে ওনারা আমার ফোনটা নিল, নেওয়ার পরে দেখতেছে যে আমার এখানে আরবি দিয়ে কিছু নাম সেভ করা, এবং আমি মাথায় তালেবানের যে পাগড়িটা আছে ওইটা পরি। এটা তো বাংলাদেশ সবাই পরে, ওলামায়ে কেরাম হোক, ছাত্র হোক, সবাই পরে। ওই হিসাবে মানে আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, দিনই লাইনে থাকি, এখন আরবি দিয়ে নাম সেভ করতেই পারি। যাই হোক, স্যারেরা কিভাবে এটা নিয়েছে জানি না, ওনারা আমার ফোনটা দেখে এবং বলে যে আমি মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে অ্যাড আছি, এটা ওনারা সন্দেহ করে। তারপরে হঠাৎ করে দেখে আমার ফোন সিজ করে ফেলাইলো। তারপরে আমাকে লকআপে রাখতে নির্দেশ দিল বড় স্যার, আমাকে লকআপে রাখা হলো। এর মধ্যে আমি আব্বুকে অটল দেখে গেছি প্রথম কথায় যে আমাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে আমার আর কিছু মনে নাই, এই কথার উপর আমি অটল রেখে গেছি। এবং এই কথার উপর অটল রেখে গেছি যখন দেখতেছি আব্বু, আমি নিজে উত্তেজিত হইতেছি, আব্বু আমাকে অটল রাখার চেষ্টা করছে। মানে উনি একজন, এখন উনি অবস্থা ওনার কিরকম আপনারাই ভাবতে পারতেছেন, কিন্তু উনি আমাকে অটল রাখার চেষ্টা করতেছে যে তুই অটল থাক, তুই ধীর স্থির থাক। কিন্তু লকআপ থেকে 4 ঘন্টা পর যখন আমি আসি, তখন দেখি আব্বুকে তারা যেরকম ভাবে উপস্থাপন গুলা করছে, ওনারা নিজেদের মতো না কি করছে জানি না। তো ওই হ্যাঁ আব্বু বলতেছে হ্যাঁ আমি অটোতে করে এখানে গেছি, অটোতে যেতে করে এখানে গেছি, মন চাইছে এখানে, আমার কানে কানে কে যেন বলতেছে আমি এরকম গেছি। তারপরে আমি বাসের টিকিট ক্রয় করলাম, বাসে করে পরে এখান থেকে আবার 100 টাকা কমিশন কে যেন খাইলো। তারপরে আবার ওইখান থেকে আমি আবার ওই পঞ্চগড় নামলাম, শিকল একটা পাইলাম, একটা পলিথিনের ভিতরে নিজেই প্রস্রাব করতে বসলাম, চালা পাইলাম নিজে। পরে ঠান্ডার কারণে যে আমি এখন ইয়া করবো এটা বুঝতে পারিনি, এই যে জিনিসটা যে পরে আব্বু নিজের পাই নাকি শিকল বাইন্দা ওইখানে করা হয়ে গেল। এখন এই বিষয়টা আসলে এইটাই মানে আমি এখানে ছিলাম না 4 ঘন্টা যাবত। এই যে ভাই বর্ণনা দিল, এটা হইতে পারে, এটা হতে পারে। আপনি নিজে ভয় পেয়েছিলেন? আমি তো ভয় পেয়েছিলাম, আমি লকআপের ভিতরে কান্না করে বলছি দেখেন আমাকে আপনারা ছাড়েন, আসলে আমি কি দোষ করছিলাম। আপনাকে তো লকআপে যাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি তো কোনো অপরাধ করেন নাই। বলতেছে যে আমি নাকি জঙ্গি কোনো সংগঠনের সাথে ছিলাম। পরে দেখ যখন আপনি প্রতিবাদ করেন নাই যে আমি জঙ্গি সংগঠন, প্রমাণটা দেন। আসলে ওইখানে বললো যে ভাই এমন কোনো পরিস্থিতি ছিল না যে আমরা এখানে কিছু বলবো বা বিষয়টা সিচুয়েশনটা এমনই ছিল। এখন কি আপনারা চান না যে ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে? অবশ্যই চাই, অবশ্যই চাই, এবং তদন্ত হইতেছে। অবশ্যই অবশ্যই ওলামায়ে কেরামরা শুধু পুরো বাংলাদেশের
বাংলাদেশের এমন সব আলেমদের আমরা যে ঐক্যভাবে থাকতেছি এটার উপরে এখন প্রশ্ন দাঁড়াইতেছে যে আসলে কি হইতেছে। এইটাই আপনি জামাতে এসে আপনি কি মনে করেন এই বিষয়টা? আমি তো ওই পর্যন্ত ছিলাম না, আমি রাত্রের অথবা 10:30-10টার দিকে গেছিলাম, থানার সামনে গেছিলাম। তো থানার সামনে যাওয়ার পরে আমাকে ওনারা ঢুকতে দিতেছে না, মানে দেখা করতে দিতেছে না। তো আমাকে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে দেখা করতে নিছে। দেখা না করার পরে আমি দেখতেছি যে ওনার বক্তব্য আগের সাথে মিল নাই। বক্তব্য যেটা মোবাইলে দেখছেন আপনারা ওরকম বক্তব্য। তখন আমার দোকানে আসার সময় হয়ে গেছে। তখন আমি ওনার বড় ছেলে আব্দুল্লাহ ভাইকে বললা দোকানে আসছি, পরে আমি যে গেটে আসছি আমাকে আবার গেটে বাইরে দিতেছে না। তখন আবার অনুমতি নিয়ে গেটের বাইরে আমি দোকানে আসছি। দোকানে আসার পরে ওনারা সারা রাত এখানে ছিল, আমি যোগাযোগ করছিলাম। আমি এখানে বাসায়ও ছিলাম। পরে আপনার পরের দিন সকাল আবার যোগাযোগ করছি, শুনছি যে 12:30টার দিকে ওনাকে কোর্টে উঠাবে আর কি। এই পর্যন্তই আমি জানি আর কি। আলহামদুলিল্লাহ, আমার যেটা মনে হচ্ছে যে এটার পিছনে একটা চক্রান্ত জড়িত। কারণ জুলাই বিপ্লবের পরে দেশের মানুষ আলেম ওলামাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ছিল, এটা যাতে ভেঙে দেওয়া যায়, এর পিছনে গভীর চক্রান্তের একটা অংশ যে ওলামায়ে কেরামের মধ্যে একটা প্রতারণা, ধোঁকা, একটা বেলকিবাজি, বাটপাড়ি এই ধরনের স্বভাব আছে। এই ধরনের একটা নেগেটিভ তৈরি করার জন্য এটা হতে পারে। তো এই জন্য আমি সরকারের উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে আমি বলবো যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। আমি এখানে মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলেছি, উনি বলল এর আগেও ওনাকে অনেক চিঠি দিয়েছে এবং উনি প্রশাসনের এখানে যারা কমিটি আছে তাদের সাথে এই বিষয়টা জানাইছিলেন উনি, এবং ওনারা প্রশাসনকেও জানাইছে যে এখানে ওনাকে পুরো চিঠি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এবং কয়েকদিন উনি ঘর থেকে বের হবে, ওনার বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল যাতে উনি ঘর থেকে বের না হতে পারে। তো এই বিষয়গুলি সত্যি খুব উদ্বেগজনক। তো আমরা জানি না আসল ঘটনা কি। তবে ইসকন আমরা যে ঘটনা দেখেছি যে চট্টগ্রাম কোর্টের ভিতরে সাংবাদিক আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে দর্শন বা ভয় ভীতি যেভাবে দেখানো হচ্ছে, আমরা এই দেশে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা ভীত আছি এদেশের ভিতরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কিনা। এজন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের নিকট এবং প্রশাসনের নিকট আমরা বলবো কারো উপরে দোষ চাপাচাপি, দায় দেওয়া দেই এইগুলি বন্ধ করে ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয়। এখানে ভিডিও ফুটেজ এবং যে চিঠিগুলি আছে এই চিঠিগুলি কার লেখা হতে পারে, এইগুলি এখানে কারা আসা যাওয়া করছে, এখানে কিছু ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। এর পাশে ওনার বাসার পাশে একটা আম গাছ আছে, আম গাছের ভিতরে তাবিজ আছে এবং একটা প্যারেক ঢুকানো আছে। তো এখানে এইগুলি যদি তদন্ত করা হয়, এদেশের গোয়েন্দা সংস্থা আমি জানি অত্যন্ত মানে দক্ষ। তো তারা যদি এই সুচারুভাবে একটু খেয়াল করে তারা যদি তদন্তগুলি করে, তাহলে আমার বিশ্বাস যে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে এটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এবং সাথে সাথে ইসলামিক যে দলগুলি আছে, এমনকি অন্যান্য যত দল আছে, বিএনপি সহ অন্যান্য যত দল আছে, সমস্ত দলের উচিত হবে এই বিষয়টাকে নিয়ে সরকারকে চাপ দেওয়া, যাতে ঘটনার যারা জড়িত আছে তাদেরকে, প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, যাতে এই গুম নামে কোন শব্দ এই দেশে কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান উচ্চারণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার রহমতের দ্বারা আচ্ছাদিত করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।